একে একে মেঘালয়ে ৭টি পাহাড় একই বিন্দুতে মিলিত হয়েছে। ৭টি পাহাড় হতে ঝর্ণা ধরার বয়ে চলেছে বিছানাকান্দির উপর দিয়ে। মনে হবে যেন একটি পাথরের বিছানা। এ এক অপূর্ব দৃশ্য। পানির ঢল জায়গাটিকে মায়াময় করে তোলে। স্বচ্ছ পানির নিচে রয়েছে ছোট বড় পাথর। মাহিমরা সকলেই এই সৌন্দর্যে মুগ্ধ। বর্ষা একের পর এক সেলফি ক্লিক করছে। সাথে আছে পূজা। সিয়াম বিরক্ত হয়ে মাহিমকে বলল, মেয়ে মানুষ মানেই পেরা। এই 10 মিনিটে মনে হয় শতখানিক সেলফি তুলে ফেলছে এই দুইটা। দেখবি আপলোড দিবে মাত্র 2টা, তাও কত শত ফিল্টার মায়েরা। মাহিম বলল, এইটা ঠিক বলছিস। এই দুটো সারাদিনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। একে বিয়ে করে বাড়িতে নিলে সপ্তাহ খানেকের মধ্যে আমার দাদি স্ট্রোক করে বসবে। কারণ বৌমা তাদের উঠতে বসতে ব্লগ করে। দেখা যাবে রান্না করতে দিলে সবজি না নিয়ে আগে ক্যামেরা নিবে। খাবার প্লেটে বেড়ে খেতে দিবে না। বলবে ওয়েট দাদি, আগে পিক তুলে আপলোড দিয়ে নেই। আমার দাদি তো পাগল হয়ে যাবে। আরিফিন হেসে বলল, বর্ষার মতো মেয়ে কেমনে সংসার করবে সেটা দেখার বিষয়। জাস্ট ইমাজিন বর্ষার এক গাধা পোলাপান সামলাতে না পেরে মাহিমকে উড়াদুরা গালি দিবে। যা শুনে তোর দাদি পটল তুলবে। কথাটা বলে পাশে তাকাতেই দেখে বর্ষা রাগী চোখে তাদের দিকে তাকিয়ে আছে। সে রেগে বলল, আমার সংসার করা দেখার শখ একদম মিটায় দিব রাম ছাগল। আর বাচ্চা কাচ্চা আমি কেন সামলাবো? উইটা তো মাহিম করবে। আমি শুধু পায়ের উপর পা তুলে খাব। আমি ওর চাইতে বড়, তাই যা করতে বলবে তাই করতে হবে। তুই জাস্ট আমার 3 মাসের বড়। এত মুরুব্বি সাজার কিছু নাই। একদিনের বড় হলেও বড় হয়। এই শোন, আমি কিন্তু বাচ্চা পালতে পারবো না। ওটা আমার ধারা হবে না। বাচ্চা কাচ্চা তুই আর তোর দাদি মিলে সামলাবি। মাহিম মুচকি হেসে বলল, আগে বিয়ে করে আমাকে সামলা, বাকি সব আমি সামলে নিব। বর্ষা এবার কিছুটা লজ্জা পেল। সে মুখ বেঞ্চি কেটে চলে গেল। মাহিম আর বাকিরা হো হো করে হেসে উঠল। এই মেয়ে লজ্জাও পায় তাদের জানা ছিল না। একটা গানের শুটিং নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিল মাহাদ। তবে প্রতিদিন একবার অফিসে একবার ঘুরে গেছে, একটা বার দৃশ্যকে দেখার জন্য। কিন্তু দৃশ্যর দেখা সে পায়নি। চাইলে সে দৃশ্যর বাসায় যেতে পারত, কিন্তু ওই বাসায় 3টা মেয়ে একা থাকে। হঠাৎ এইভাবে বারবার যাওয়াটা লোকেদের চোখে ভালো দেখাবে না, তাই সে বাসায় যায়নি। আজও অফিসে এসে দৃশ্যকে দেখতে পেল না মাহাদ। মাহাদের চোখে চিন্তার চাপ। সে লুবনার সাথে দেখা করে প্রয়োজনীয় কথা বলল। শেষে আমতা আমতা করে বলল, মিস লুবনা, আপনার অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটাকে দেখছি না যে? ছুটিতে নাকি? লুবনা একটু চমকে কপাল কুঁচকে বলল, কার কথা বলছ? দৃশ্যর। হে, দৃশ্যর কথাই বলছি। আরে ও তো আরো 2 দিন আগেই রিজাইন দিয়ে জব ছেড়ে দিয়েছে। মাহাদ যেন আকাশ থেকে পড়ল। দৃশ্য জব ছেড়ে দিয়েছে? তার মানে সেদিন অরিনের সাথে দেখার পর সেদিনই রিজাইন দিয়ে চলে গেছে? এতটা অবিশ্বাস করল ওকে? তাকে কিছু বলার সুযোগটাই দিল না? লুবনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলে, মেয়েটার বয়স কম হলেও কাজের প্রতি আগ্রহ ছিল। আমার বেশ পছন্দ ছিল মেয়েটাকে, তবে বুঝতে দিতাম না। ওকে বেশ কয়দিন যাবৎ ডিস্টার্ব দেখাচ্ছিল। এই জবটা ওর ভীষণ প্রয়োজন ছিল। একা এই শহরে থেকে নিজ খরচে স্টাডি করছে। এত ভালো মানের জবটা হঠাৎ কেন ছেড়ে দিল বুঝলাম না। কারণ জিজ্ঞাসা করলে তেমন কিছুই বলল না।
মাহাদের ভীষণ অস্থির লাগতে শুরু করল। দৃশ্যর জব ছাড়ার কারণটা সে কিছুটা বুঝতে পারল। এতটা অবিশ্বাস করে তাকে দৃশ্য। মাহাদের বেশ রাগ হল। এই মুহূর্তে দৃশ্যকে সামনে পেলে 2-4টা থাপ্পড় মেরে দিত। এত জেদ কেন এই মেয়ের? সে নিজের কেবিনে যেয়ে রবিনকে ডাকল। রবিন দ্রুত তার কেবিনে উপস্থিত হল। সে বলল, স্যার ডেকেছেন? মাহাদ তার কেবিনের কাচের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, একজনের ইনফরমেশন চাই। কার ইনফরমেশন স্যার? নূরপা জাহান দৃশ্যর। রবিন একটু চমকে বলল, স্যার আপনি কি লুবনা ম্যামের অ্যাসিস্ট্যান্ট দৃশ্যর কথা বলছেন? হে স্যার, দৃশ্য তো 2 দিন আগেই জব ছেড়ে দিয়েছে। যাওয়ার আগে আমার সাথে দেখাও হয়েছিল। ওকে একটু ডিস্টার্ব মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ দৃশ্যর সম্পর্কে কি জানতে চান? মাহাদ আকাশের দিকে তাকিয়ে বলল, ও এই জব ছেড়ে অন্য কোথাও জব করছে কিনা? করলেও কোথায় করছে? আর ওর নাম্বারটা এখনই চাই। রবিন বেশ অবাক হল। তার স্যারকে কখনোই মেয়েদের প্রতি আকৃষ্ট হতে দেখেনি। আজ হঠাৎ নিজের অফিসের এত ছোট পদের জব করা বাচ্চা মেয়েটার ইনফরমেশন কেন চাইছে? সেদিনও দৃশ্যর সাথে মাতাল হয়ে গাড়িতে খারাপ আচরণ করেছে। স্যার তো আরও মাতাল হয়েও কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করেনি। তাহলে হঠাৎ দৃশ্যর সাথে এমন কেন করল? সে আর কিছুই ভাবতে পারছে না। স্যার কোনো কারণে দৃশ্যর উপর রেগে নিত। সে ভয় ভয় বলল, স্যার দৃশ্য কি কিছু করেছে? আসলে মেয়েটা এখনো অনেক ছোট। কোনো ভুল করলে মাফ করে দিন। মাহাদ পেছনে ফিরে মুচকি হেসে বলল, মাফ তো আমার চাওয়ার কথা তার কাছে। রবিন মাহাদের কথার মানে কিছুই বুঝল না। চোখ কুঁচকে দাঁড়িয়ে রইল। মাহাদ আবার বলল, সেই বাচ্চাটাই তোমাদের ম্যাডাম, মিসেস মাহাদ। রবিনের চোখ যেন রসগোল্লার মতো হয়ে গেল। নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। দৃশ্য স্যারের ওয়াইফ? স্যার বিয়ে করল কবে? হায় আল্লাহ, মিডিয়া এই খবর জানলে কি যে হবে। সারাদিন দাঁড়িয়ে কাজ করে দৃশ্যর পা ব্যথা ধরে গেছে। একটা সুপার শপে আজ 3 দিন ধরে কাজ করছে সে। এভাবে সারাদিন দাঁড়িয়ে কাজ করার অভ্যাস নেই তার। তাই তো প্রথম দিন কাজ করেই 2 পা ব্যথায় ফুলে গেছিল। সারা রাত সেই ব্যথায় ঘুমাতে পারেনি। সেদিন মাহাদ আর অরিনকে একসাথে দেখে সে সহ্য করতে পারেনি। বুকে তীব্র যন্ত্রণা হচ্ছিল। তার মনে হচ্ছিল ওই অফিসে আর এক মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। এই মানুষটার মুখোমুখি আর হতে চায় না সে। নিজেকে তো বেশ সামলে নিয়েছিল। হঠাৎ আবার মানুষটা এসে তাকে কেমন এলোমেলো করে দিল। বুকের যন্ত্রণাটা যেন দিন দিন বেড়ে যাচ্ছিল। দৃশ্য যেন আর এই যন্ত্রণা নিতে পারছিল না। তাই জবটা ছেড়ে দিয়েছে। আর তাছাড়া দৃশ্য যখন জব খুঁজছিল তখন এই জবটা সে পেয়ে যায়। কিন্তু এখানে স্যালারি অনেক কম। তাই দৃশ্য দ্বিধাদ্বন্দ্ব নিয়েছিল যে জবটা নিবে কিনা। কারণ এই স্যালারি পুরোটাই তার পড়াশোনায় চলে যাবে। থাকা খাওয়ার জন্য তাকে 2টা টিউশনি এক্সট্রা করতে হবে। কিন্তু সেদিন দৃশ্যর আর কিছুই না ভেবে ওই জবটা ছেড়ে এই জবটা নেয়। মানুষটাকে চোখের সামনে দেখে আর যন্ত্রণা বাড়াতে চায় না। স্টোর রুমে থেকে বড় আর ভারী কয়েকটা প্রোডাক্টের কার্টুন এনে দৃশ্য হাঁপিয়ে উঠেছে। কপালের ঘাম মুছে পানি খেয়ে নিল। লাঞ্চ আওয়ার আরও 2 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। দৃশ্য কিছুই খায়নি। পেটে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। ক্যান্টিনে যেয়ে খাওয়ার কোনো ইচ্ছা তার নেই। হাতে যা টাকা আছে তা দিয়ে তাকে চলতে হবে। আগে সে খিদা একদম সহ্য করতে পারত না। চিল্লিয়ে বাড়ি মাথায় তুলে ফেলত।
এবার কোনো দিন তার মনমতো খাবার রান্না না হলে রাগ করে বসে থাকত। আর ফাহিম ভাই তার ফেভারিট বিরিয়ানি নিয়ে আসত। মাকে আর ভাইয়াকে ভীষণ মনে পড়ছে। মা খাবার প্লেট নিয়ে তার পিছু পিছু ছুটত। আর সে বিরক্ত হয় ভাইয়ের পিছে লুকিয়ে থাকত। আজ কেউ নেই আদর করে খাইয়ে দেওয়ার জন্য। ঢাকায় এসে তার অনেক অভ্যাস ছুটে গেছে। যখন তার কোনো জব ছিল না, আবার লতা আপুর হঠাৎ জব চলে যায়, তখন তারা এমন কয়েক বেলা না খেয়ে থেকেছে। তিনজনের অল্প অল্প টাকা মিলিয়ে বাজার করেছে। জিনিয়া চাইলেই বাবার কাছ থেকে বেশি টাকা খরচ নিতে পারত না। তার বাবা লিমিটেড বেতনের জব করত। দৃশ্য আর লতার জন্য জিনিয়াও কষ্ট করত। সেই সময়টায় দৃশ্যর শরীরে সব সয়ে গেছে। 2 মাস পরই লতা আপু আবার জব পেয়ে যায়। আর দৃশ্য আরও টিউশনি 3টার জায়গায় 4টা নেয়। কিন্তু ড্রিম ফ্যাশন হাউজে জব পাবার পর থেকে সে অনেকটা সচ্ছলভাবে চলতে পারছিল। টিউশনিগুলি ছেড়ে দিয়েছিল। তবে সেই জবটা ও দৃশ্যর ছাড়তে হল। মাহাদকে দেখে ক্ষত আরও বেড়ে যাচ্ছিল। সেদিন ড্রিম ফ্যাশন হাউজের জবটা ছেড়ে আসার সময় মিস লুবনা তাকে এই মাসের স্যালারি ফুল দিয়ে দিয়েছে। দৃশ্য পুরো টাকাটাই ভার্সিটিতে জমা দিয়ে দিয়েছে। তার কিছু টাকা ডিউ হয়ে গেছিল। আবার পরীক্ষার ফি বাকি থাকলে পরীক্ষায় বসতে দিবে না। তাই দৃশ্য সব শোধ করে দিয়েছে। এখন হাতে তেমন টাকা নেই। যা আছে তা 2টা টিউশন না পাওয়া অবধি কোনো মতে চলতে হবে। লতা আপু আর জিনিয়াকে সে আর বিরক্ত করতে চায় না। তারা তাকে অনেক হেল্প করেছে। তাদেরও পরীক্ষার জন্য ভার্সিটিতে অনেকগুলি টাকা জমা দিতে হয়েছে। তাই নিজের সমস্যার কথা তাদের আর জানাতে চায় না। তার সুপারভাইজারটা ভীষণ স্ট্রিক্ট। একটু ঝামেলা হলেই বকাঝকা শুরু করে। দৃশ্যকে প্রায় প্রতিদিনই বকা খেতে হয়েছে। আসলে এত হার্ড কাজ করে তার অভ্যাস নেই। তাই তার কাজও স্লো। যার ফলে বকা শুনতে হয়। কিছুক্ষণ আগেই কয়েকজন কাস্টমার বেশ কয়েকটা প্রোডাক্ট দেখে এলোমেলো করে রেখে গেছে। দৃশ্য খেয়াল করেনি। সুপারভাইজার এ নিয়েও দৃশ্যকে কয়েকটা কথা শুনিয়ে দিল। দৃশ্য মলিন মুখে সব গুছাতে লাগল। পাশে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে দৃশ্য পেছনে ফিরে বলতে লাগল, হাউ ক্যান আই হেল্প? আর বলতে পারল না। তার সামনে দাঁড়িয়ে আছে অতি পরিচিত মানুষ। কালো জ্যাকেট, মাথায় হুডি তোলা, মুখে মাস্ক, ধূসর চোখ জোড়ায় রক্তিম আভা। মানুষটাকে চিনতে তার 1 মিনিটও লাগল না। দৃশ্য ভয় কয়েক কদম পিছিয়ে গেল। এই পাগল তার কাজের জায়গায় সিন ক্রিয়েট করবে না তো? তার মনে হল সেই আগের রাগী মাহাদকে দেখছে, যে সামান্য কল রিসিভ না করলে ঢাকা থেকে রাজশাহী যেয়ে দৃশ্যকে শাসিয়ে আসত। দৃশ্যর বুক ধরফর করছে। এই মানুষটাকে সে এখানে মোটেও আশা করেনি। মাহাদ ক্ষিপ্ত কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে বাইরে আসবে। আমি ওয়েট করছি। দৃশ্য অবাক চোখে তাকিয়ে রইল। মাহাদ ঠান্ডাভাবে তাকে থ্রেট দিচ্ছে। দৃশ্যর জবাবের জন্য আর ওয়েট করল না। মাহাদ চলে গেল। দৃশ্য বের হল ঠিক 40 মিনিট পর। সে তার ডিউটি শেষ করে তবেই এসেছে। দৃশ্য ড্রেস চেঞ্জ করে শপ থেকে বের হয়। রাস্তার পাশে আসতেই চমকে যায়। রাস্তার সাইডে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাহাদ। এতক্ষণ মাহাদ এখানেই ছিল? সে তো ভেবেছে চলে গেছে। দৃশ্য বেরুতেই মাহাদ দৃশ্যর হাত ধরে হাঁটতে লাগল। দৃশ্য অস্থির হয়ে বলল, আরে হাত ছাড়ুন। এসব কি ধরনের অসভ্যতা? রাস্তার মাঝে হাত ধরে টানছে কেন? মাহাদ চোখ গরম করে পেছনে ফিরে বলল, চুপ, আর একটা কথাও না। অসভ্য বাদর।
হাত ছাড়ো বলছি। আমি কোথাও যাব না। মাহাদ আর কিছু বলার সুযোগ দিল না। সোজা দৃশ্যকে নিয়ে গাড়ির পেছনে টেনে উঠাল। নিজেও দৃশ্যর পাশে বসল। দৃশ্য ছোটাছুটি করতে লাগলে মাহাদ তার হাত শক্ত করে ধরে রাখল। দৃশ্য খেয়াল করল ড্রাইভিং সিটে রবিন বসে আছে আর তাদের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই দৃশ্যর নড়াচড়া বন্ধ হয়ে গেল। রবিন যদি কিছু বুঝতে পারে সেই ভয়। আর রবিন হাঁ করে তাকিয়ে ভাবছে। স্যার বলল দৃশ্য তার বউ। তাহলে কি স্যার নিজের বউকে তুলে নিয়ে যাচ্ছে নাকি? ও আল্লাহ, স্যারের মাথা গেল নাকি? মাহাদ তাকে গাড়ি স্টার্ট দিতে বলল। বেশ কিছুক্ষণ পর একটা নির্জন জায়গাতে গাড়ি থামাতে বলল মাহাদ। রবিনকে বলল, পাশের চায়ের দোকানে ভালো চা পাওয়া যায়, খেয়ে দেখতে পারো। রবিন বুঝল মাহাদ সিস্টেমে তাকে সরাতে চাচ্ছে, তাই সে বেরিয়ে গেল চা পান করতে। দৃশ্য চুপচাপ বাইরে তাকিয়ে আছে। মাহাদ গম্ভীর স্বরে বলল, জবটা ছাড়লে কেন? আর এই সুপার শপে কেন জয়েন করেছ? দৃশ্য মাহাদের দিকে ফিরে কপট রেগে বলল, ওই জবটা ভালো লাগছিল না তাই। আপনি আমাকে এখানে কেন এনেছেন? মাহাদ স্বাভাবিকভাবে বলল, আমার উপর কি তোমার একটুও বিশ্বাস নেই? জেদ করে জবটা কেন ছাড়লে? দৃশ্যর ভীষণ রাগ হল। আপনি এমন কেউ না যাকে বিশ্বাস বা অবিশ্বাস করতে হবে। ইউ আর নাথিং ফর মি। মাহাদের চোখের কোণা ভিজে আসলো। দৃশ্যর চিবুকে হাত রেখে নিজের দিকে ফিরিয়ে বলল, সত্যি আমি কিছুই না তোমার জন্য? এই জবটা ছেড়ে দাও। কোনো দরকার নেই এখানে জব করার। আমি জব কেন ছাড়ব? আর জব আমি কিছুতেই ছাড়ছি না। আর আমার পেছনে কেন পড়ে আছো? স্টপ ফলোইং মি। তুমি আমাকে ভুল বুঝছ পিচ্ছি। অরিনকে নিয়ে ভুল ভাবছ। দৃশ্য একটা ঢোক গিলে বলল, আমি কিছুই ভাবছি না। সন্ধে হয়ে আসছে, বাসায় যাব। মাহাদ দৃশ্যর কপালে চুমু এঁকে দিয়ে বলল, আই মিস ইউ বউ। দৃশ্য ঠোঁট কামড়ে কান্না আটকে রাখল। নিজেকে সামলে মাহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে কাপা গলায় বলল, আমি করো বউ না। আর আমার পিছু নেওয়া বন্ধ করো। তোমার স্ট্যাটাসের সাথে এসব যায় না। মিডিয়া যদি জানে তুমি একটা সুপার শপে কর্মীর পিছনে পড়ে আছো তবে তোমার মান সম্মান ধুলায় মিশে যাবে। তাছাড়া আমার রক্ত দূষিত, তাই যত দূরে থাকবে তত ভালো থাকবে। কথাটা বলেই দৃশ্য বেরিয়ে আসতে নিলে মাহাদ দৃশ্যকে পেছনে থেকে ঝাপটে ধরল। মুহূর্তেই দৃশ্য বরফের মতো জমে গেল। মাহাদ শক্ত করে তার বুকের সাথে দৃশ্যের পিঠ ঠেকিয়ে রাখল। দৃশ্যর ঘাড়ে গভীরভাবে একটা চুমু খেল। দৃশ্যর সারা শরীর হালকা কেঁপে উঠল। মাতাল করা অনুভূতি। দৃশ্য চোখ বুজে রাখল। মাহাদ ফিসফিসিয়ে বলল, তোমার রক্ত কোনোদিন দূষিত হতে পারে না পিচ্ছি। এই নিষ্পাপ শরীরে দূষিত রক্ত কেন থাকবে? আমার দেখা সবচেয়ে পবিত্র আর স্নিগ্ধ তুমি। তোমার রক্তের সাথে মিশে এই দুনিয়ায় আসবে আমার ভালোবাসার চিহ্ন। তাহলে সেই রক্ত কি করে দূষিত হবে? দৃশ্য যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। সে দ্রুত মাহাদকে ছাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, আমি তোমার জীবনে অভিশাপ মাহাদ। তাই প্লিজ দূরে থাকো, না হলে জীবনের সব হারিয়ে ফেলবে। রবিন চায় শেষ চুমুক দিতে দিতে দেখল দৃশ্য কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রবিন ঘটনা কিছুই বুঝল না। স্যার কি আবার দৃশ্যর সাথে কোনো খারাপ আচরণ করল? রবিন গাড়ির সামনে এসে দেখল মাহাদ মাথা নিচু করে বসে আছে। খেয়াল করতেই বুঝতে পারল তার চোখ থেকে অশ্রু ঝরছে।
রবিনের বেশ খারাপ লাগল। জেদি, গম্ভীর মাহাদ আজ কাঁদছে। কিন্তু কেন? আর তারা দুজন এমন আলাদাই বা কেন থাকে? রবিনের মাথায় কিছুই ঢুকল না। সে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। আখি রহমান গভীর চিন্তায় মগ্ন। সেদিন ছেলের জন্য তার প্রিয় মাংস আর ভুনা খিচুড়ি রান্না করে বসেছিলেন। কিন্তু ছেলে আর বাসায় ফেরেনি। মনে মনে কষ্ট পেলেও পড়ে নিজেকে সামলে নিলেন। ছেলে তার কোনো সাধারণ মানুষ না। বিখ্যাত গায়ক সে। ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তিনি রবিনকে কল করে জেনে নিলেন মাহাদ কোথায়। শামসুন্নাহার বেগম লিভিং রুমে আসতেই রান্নাঘরের দিকে চোখ পড়ল। আখি রহমান কোমরে কাপড় গুজে মনোযোগ দিয়ে রান্না করছে। আজ হঠাৎ ছেলের কথা ভীষণ মনে পড়ে গেল। ছেলেকে বিয়ে দেওয়ার পর তিনি ছেলে আর ছেলের বউকে দেখে ভীষণ শান্তি পেতেন। আখি যখন রান্না করত তখন তার ছেলেও চুপি চুপি এসে কত খুনসুটিতে লিপ্ত হতো। মাঝে মাঝে তার সামনে ধরা পড়লে দুজনই বেশ লজ্জা পেত। আখিকে সবসময়ই চোখে হারাত ছেলেটা। এত অল্প বয়সেই মেয়েটা স্বামী হারা হয়ে গেল। কতই বা বয়স হয়েছিল? শামসুন্নাহার বেগম দীর্ঘশ্বাস ফেলে আখি রহমানের দিকে এগিয়ে গেলেন। আর বললেন, কি করো বউ? আখি রহমান মুচকি হেসে বললেন, আম্মা মাহাদের জন্য মাংস আর ভুনা খিচুড়ি রান্না করছি। ওই দিন ও না রানলা। তোমার পোলায় তো বাইতো আইল না। আইজ আবার কষ্ট করতাছ কেন? আম্মা ছেলে ব্যস্ততার জন্য না আসতে পারলে কি হয়েছে? আমি যাব ছেলের কাছে। শামসুন্নাহার বেগম বেশ অবাক হলেন। পরমুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আখির ছেলের প্রতি জমা অভিমান ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। বুকটা তার প্রশান্তিতে ভরে গেল। তার পরিবারটা আবার স্বাভাবিক হয়ে উঠবে। আবার যেন করো নজর না পড়ে এই পরিবারে। ওই মেয়েকে তো তিনি আর কিছুতেই তার পরিবারের সুখ নষ্ট করতে দিবে না। কিছুতেই না। চা বাগানের পাশেই অবস্থিত রিসোর্টে করিডোরের টেবিলে বসে কফি খাচ্ছে মাহিম, রনিত, সিয়াম আর আরিফিন। আজ তারা আশেপাশের চা বাগানগুলি ঘুরে দেখবে। মণিমুগ্ধ পরিবেশে বসে কফিতে চুমুক দেওয়ার মজাই আলাদা। বর্ষা আর পূজা বিগত 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তারা কফি অর্ডার করেছে। আরিফিন বিরক্ত হয়ে বলল, ঠিক এই কারণেই আমি বিয়ে করব না। মেয়ে মানুষদের কমন সেন্স অনেক কম। ঘুরতে এসে এরা যদি রেডি হতেই সময় শেষ করে দেয় তাইলে ঘুরতে যাবে কখন? রনিত বলল, আরে শালা মেয়ের পাল্লায় পড়লে সব সয় যাবে। কোথাও বের হলে পূজা ম্যাডাম আমাকে কমপক্ষে 2 ঘন্টা রাস্তায় অপেক্ষা করাবে। সিয়াম হেসে বলল, বর্ষা তো এত সময় নেয় না। ওই বান্দর তো তেমন সাজেও না। একটা প্যান্ট আর টপস পরেই বেরিয়ে যায়। এই পূজার পাল্লায় পড়ে বর্ষাও শেষ। মাহিম গম্ভীর সুরে বলে, আরে বর্ষার মধ্যে তো মেয়েদের মতো কোনো আচরণই আমি দেখি না। দাদি ওকে দেখলে বলবে, কিরে এই বেডা মাইয়া কই থেকে ধইরা আনছস? দুনিয়াতে আর মাইয়া ছিল না? সিয়াম হো হো করে হেসে বলল, তোর দাদিকে আমার সেই পছন্দ। তার বয়সটা একটু কম হলে বিয়ে করে নিতাম। আমার দাদি তোর জীবন তেজপাতা করে দিত। তাদের কথার মাঝেই বর্ষা আর পূজা সেখানে উপস্থিত হল। রনিত হা করে দুইজনকে দেখছে। মাহিম মাত্রই কফিতে চুমুক দিয়েছিল। বর্ষার দিকে চোখ পড়তেই গরম কফিতে তার ঠোঁট পুড়ে গেল। সেই দ্রুত কফি মগ টেবিলে রেখে আবার বর্ষার দিকে চেয়ে রইল। সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। তার সামনে একটা হুড়পড়ি দাঁড়িয়ে। কালো জর্জেট শাড়িটা বর্ষার উজ্জ্বল আর মেধহীন শরীরের সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
চোখের মোটা কাজল যেন মাহিমের ছোট হৃদয়কে বারবার কাঁপিয়ে তুলছে। এত বছরে আজ প্রথম সে বর্ষাকে শাড়িতে দেখল। এই মেয়েটা শাড়ি পরলে কেমন লাগতে পারে সেটা মাহিম ভাবতেও পারত না। শাড়িতে এত সুন্দর লাগবে জানলে প্রতিদিন শাড়ি পরিয়ে বসিয়ে রাখত। সবসময় ছেলেদের বেশে ঘুরে বেড়ায় মেয়েটা। আসলে মায়ের ছায়া ছাড়া বাবার অতি আদরে বড় হওয়া বর্ষাকে মেয়েলিভাবে চলা কেউ শেখায়নি। আজ পূজার জোড়াজুড়িতে শাড়ি পরে সেজেছে। মাহিম নেশা ভরা দৃষ্টিতে বর্ষাকে দেখে যাচ্ছে। আরিফিন একবার বর্ষার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। নিষিদ্ধ জিনিসে বেশি তাকানো ঠিক না। মনের ক্ষতটা আর বাড়িয়ে লাভ নেই। বর্ষা একান্ত মাহিমের। নিজেকে শক্ত করে আরিফিন ফোনের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। কিন্তু বেহায়া মন বারবার বর্ষার দিকে তাকাতে চাইছে। সেই জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। সিয়াম হা করে তাকিয়ে বলল, ওই পূজা, আমি কি সত্যি দেখতেছি? এটা আমাদের বর্ষা? ওই বর্ষা তোরে এমন সুন্দরী মাইয়াকে বানাইল? বর্ষা লাজুক হেসে বলল, আমি জন্মগতভাবেই সুন্দরী, তোদেরই চোখে পড়েনি। ওই পূজা, এইটা তোর কাজ তাই না? এক কাজ করবি, আমাদের ক্লাসের চশমিশতানি মেয়েটাকে এমন আইটেম বানায় দিতে পারবি? তাইলে ওই বলদির লগে রিলেশনে চলে যেতাম। গফ যত বোকা হবে ততই ভালো। পূজা বলল, ধুর, সবাই কি আমাদের বর্ষার মতো সুন্দরী নাকি? বর্ষার আর চোখে তাকায় মাহিমের দিকে। মাহিম হেবলার মতো তাকে দেখে যাচ্ছে। বর্ষা মুচকি হাসল। যাক, মাহিমকে বেশ চমকে দিতে পেরেছে। এই ছেলে এবার যদি একটু রোমান্টিক হয়। আখি রহমান ধানমন্ডির ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করলেন। মাহাদের রুমে ঢুকে দেখলেন ছেলে উপুর হয়ে শুয়ে আছে। পাশের ছোট টেবিলের এস্ট্রে ভর্তি সিগারেটের ছোট অংশ পড়ে আছে। রুমে এখনো সিগারেটের ভেপসা গন্ধ। আখি রহমান পাশের জানালা খুলে দিলেন। ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে রবিনকে বললেন, তোমার স্যারকে এখনই ডেকে তোলো। রবিন দ্রুত মাহাদকে ডেকে দিল। মাহাদ মায়ের কথা শুনে দ্রুত সোফার রুমে দৌড়ে আসল। দেখল তার মা ডাইনিং টেবিলে প্লেটে খাবার বাড়ছে। মাহাদ মায়ের পাশে এসে বলল, মা, তুমি হঠাৎ এখানে? তোমার শরীর ঠিক আছে তো? কথাটা বলেই মায়ের কপালে হাত রাখল। আখি রহমান রবিনকে উদ্দেশ্য করে বলল, রবিন, আমি ঠিক আছি। কেউ আমার হাতের রান্না মাংস খেতে চেয়েছিল, সেদিন রান্না করে ফেলে দিতে হয়েছে। আজও যেন এইগুলা নষ্ট না হয়। বলেই তিনি সোফায় বসে টিভি ছেড়ে দিলেন। মাহাদ বোকার মতো কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। পরে ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি এনে জলদি খেতে বসে গেল। কতদিন পর পছন্দের খাবার খাবে। ডায়েটের জন্য কিছুই খেতে পারে না। রবিন একবার খেতে মানা করতে চাইল, কিন্তু পরে মাহাদের তৃপ্তি ভরে খাওয়া দেখে মানা করল না। আখি রহমান আর চোখে দেখল ছেলে তৃপ্তি নিয়ে খাচ্ছে। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। খাওয়া শেষ হলে মাহাদ মায়ের পাশে বসে মায়ের কাঁধে মাথা রাখল। মায়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, রান্নাটা দারুণ হয়েছে মা। আমার তো তোমার আঙুল চেটে খেতে মন চাইছে। বলেই মায়ের হাতের উল্টো পিঠে চুমু খেল। আখি রহমান কিছুই বললেন না। কয়েক মিনিট সেভাবেই বসে থেকে উঠে দাঁড়িয়ে রবিনকে গাড়ি বের করতে বললেন। মাহাদ নরম সুরে বলল, বাসায় আসিনি বলে রাগ করেছ মা? আসলে ব্যস্ত ছিলাম, আর একা কিছুদিন থাকতে চেয়েছি, তাই নিজেকে ভীষণ এলোমেলো লাগছে। একটু সামলে নেই, তারপর আসব। আর মাহিম আজই চলে আসবে।
তুমি চিন্তা করো না। আখি রহমান কিছুই বললেন না। মাহাদ মুচকি হেসে বলল, তোমার ছোট ছেলে কি করেছে জানো? আখি রহমান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। একটা মিষ্টি মেয়ে পটিয়ে ফেলেছে, অথচ আমাদের কাউকে জানায়নি পর্যন্ত। ভেবেছে আমি জানব না। এবার আসলে ওর খবর আছে। দাঁড়াও, মেয়েটার পিক দেখাই। মাহাদ তার ফোনটা মায়ের সামনে ধরল। আখি রহমান দেখলেন ব্ল্যাক জিন্স আর টপস পরা হাস্য উজ্জ্বল একটা মিষ্টি মেয়ে মাহিমের কাঁধে মাথা রেখে হাসছে। মাহিমের চেহারায় তৃপ্তির হাসি। আখি রহমান মুচকি হাসলেন। এই মেয়েটাকে তিনি আগেও দেখেছেন। মাহিম তখন তাকে ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিল। আখি রহমানের কেন যেন একটু সন্দেহ হয়েছিল। প্রায় সময়ই মাহিমের ছেলে ফ্রেন্ড বাসায় এসে হাজির হয়। একদিন এই মেয়েটাও বাসায় এসেছিল। ভারী মিষ্টি আর মিশুক মেয়েটা। মনে মনে বেশ স্বস্তি পেলেন আখি রহমান। মেয়েটাকে তার আগে থেকেই মাহিমের জন্য বেশ পছন্দ হয়েছিল, আর ছেলের চোখে ও মেয়েটার জন্য কিছু একটা তিনি দেখেছিলেন। যাই হোক, মায়ের চোখে ছেলে কিছুতেই ফাঁকি দিতে পারেনি, তার সন্দেহটাই সঠিক। মাহাদ হেসে বলল, মাস্টার্স শেষ করুক, তোমার ছেলেকে ধরে বিয়ে দিয়ে দিব। তখন দেখবে নিজ তাগিদেই ব্যবসার হাল ধরেছে। এখন তো হাজার বললেও একটা দিন যায় না ফ্যাশন হাউজে। আখি রহমান মুচকি হাসলেন। তারপর বাসা থেকে বেরিয়ে আসলেন। গাড়িতে উঠতেই রবিনকে বললেন, দৃশ্য কোথায় জব করে জানো? রবিন বেশ চমকে গেল। সে তো ভেবেছিল দৃশ্য আর স্যার হয়তো কাউকে না জানিয়ে বিয়ে করেছে, তাই আলাদা থাকছেন। কিন্তু এখন তো দেখা যায় পরিবারের সবাই জানে। জি ম্যাম, আজ শপে বেশ ভিড়। দৃশ্য কাস্টমারদের অ্যাটেন্ড করতে বেশ ব্যস্ত। ভিড় কিছুটা কমলে দৃশ্য আবার স্টোরে চলে গেল। ফ্রুটস সেকশন অনেকটাই ফাঁকা হয়ে আছে। স্টোর থেকে এনে তা আবার ফিল আপ করতে হবে। দৃশ্য একে একে ফ্রুটস কার্টুন আনতে লাগল। ভুলবশত হঠাৎ একটা কার্টুন তার হাত থেকে পড়ে গেল। কার্টুনে থাকা আপেলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। দৃশ্য ভয় একটা ঢোক গিলল। আজ বকা সেই লেভেলের খাবে। ঠিক তখনই তার সুপারভাইজার হামিদ সেখানে উপস্থিত হলেন। দৃশ্য ভয় ভয় তার দিকে তাকাল। হামিদ ভীষণ রেগে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কি? কাজ জানো না তাহলে কাজ করতে আসো কেন? রাস্তাঘাট থেকে উঠে চলে এসেছে কাজ করতে। এদের বাপ মাই বা কেমন? মেয়ে কাজ জানে না, কিন্তু ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে কাজ করতে। এদের দিয়ে কোনো কাজ হয় নাকি? ফালতু যত সব। দৃশ্যর চোখ ভিজে উঠল। মানুষের ব্যবহার এত খারাপ কি করে হতে পারে? হামিদ আবার বলে উঠল, এই ফ্যাসফ্যাস বন্ধ করে সব আপেল তুলো। এটা বাপের হোটেল না। কাজ ঠিকমতো না করলে বেতন কেটে রাখব। এত ননির পুতুল হলে কাল থেকে আর কাজ করতে আসার দরকার নেই। দৃশ্য হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছে আপেলগুলি তুলতে লাগল। তার বুক ফেটে কান্না আসছে। মায়ের বুকে ঝাপটে পড়ে কাঁদতে ইচ্ছে করছে। লাস্ট মায়ের সাথে কথা হয়েছিল অনেক আগে। দৃশ্য ঢাকায় পৌঁছে জিনিয়া আর লতার সাথে বাসায় উঠার পর দিন মাকে একটা ফ্লেক্সিলোডের দোকান থেকে কল করেছিল। সে নিরাপদে আছে এটাই জানিয়েছিল। মা অনেক কান্না করছিল সেদিন, তবে বেশি কথা বলতে পারেনি। তার বাবা চলে আসায় কল কেটে দিয়েছিল। তারপর দৃশ্য ইচ্ছে করে কল করত না। সেই সময় সে ছিল ডিপ্রেশনে। মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব ছিল না। নিজেকে ইচ্ছে করে সবার থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে।
দৃশ্য আপেল তুলতে তুলতে একজনের পায়ের সামনে এসে পড়ল। দৃশ্য লাস্ট আপেলটি তুলে সামনের মানুষটিকে মাথা তুলে দেখল। শাড়ি পরা একজন নারী দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মুখে তার মাস্ক। দৃশ্য মুচকি হেসে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? আখি রহমান একদৃষ্টিতে তাকিয়ে আছে দৃশ্যর দিকে। রবিন তাকে এখানে নামালে সে কিছুটা অবাক হয়। দৃশ্য কি এই জায়গায় কাজ করে? তিনি ভেতরে আসতেই দেখতে পেল দৃশ্যকে। এতক্ষণ দাঁড়িয়ে তিনি সবটাই দেখলেন। বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ রহমানের রকস্টার ছেলের বউয়ের এই অবস্থান দেখে তার ভীষণ কষ্ট হল। জয়ের কাছে দৃশ্যের ঢাকা আসার কারণ সবটাই তিনি শুনেছেন। মেয়েটা যে তার ছেলের জায়গাটা কাউকে দিতে পারেনি, তাই তো এত বিলাসিতার জীবন ছেড়ে এই কষ্টের জীবন বেছে নিয়েছে। আদৌ মেয়েটা এই জীবন ডিজার্ভ করে? এই বাচ্চা মেয়েটার এখন সেজে গুজে তার পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা ছিল, অথচ আজ এই বাচ্চা মেয়েটা স্বামীর কোটি কোটি থাকার পরও জীবিকার জন্য এতটা হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। এই বাচ্চা মেয়েটার কি আদৌ কোনো দোষ ছিল? নিজের উপর আজ ভীষণ রাগ হচ্ছে। স্বামীকে হারিয়ে তিনি নিজের কষ্টে এতটাই বিভোর ছিল যে তার ছেলেটার যন্ত্রণা ক্ষীণ মনে হয়েছে। আর এই বাচ্চা মেয়েটা তার ছেলেকে আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। এই মেয়েটার মাঝে যে তার ছেলের প্রাণ লুকিয়ে আছে সেটা কি করে ভুলে গেছিল তিনি? তাদের এই দূরত্বের একমাত্র কারণ তিনি নিজে। দৃশ্য আবার বলল, ম্যাম কি লাগবে আপনার? আখি রহমানের চোখ ভিজে উঠল। বাচ্চা মেয়েটাকে এখন বেশ বড় মনে হচ্ছে, যে এই যান্ত্রিক শহরে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। তিনি পরম যত্নে দৃশ্যর মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু লাগবে না মা। দৃশ্যর বুকটা কেঁপে উঠল। আজ কতদিন পর করো মুখে এত আদরের ডাক শুনল। মনে কেমন প্রশান্তি বয়ে গেল, যেন তার মা মাথায় হাত বুলিয়ে দিল। কে উনি? চোখ জোড়া কেমন পরিচিত মনে হচ্ছে। আখি রহমান আর কিছু না বলে সব থেকে বেরিয়ে আসলেন। আসার আগে হামিদকে বলে আসলেন, নিজের ব্যবহার ঠিক করুন, না হলে কোথাও সম্মান পাবেন না। নেক্সট টাইম এমন ব্যবহার করতে দেখলে আপনার খবর করে ছাড়ব। আপনার ভাগ্য ভালো আজ আমার ছেলে ছিল না। না হলে ওই মেয়েটার সাথে এমন ব্যবহারের জন্য আপনার সাথে ঠিক কি হতো আমি জেনেও জানি না। হামিদ বিস্ময় নিয়ে আখি রহমানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে দেখল মহিলাটি বেশ দামি গাড়িতে চড়ে চলে গেল। সে কিছুটা ভয় পেল। এত বিত্তশালী মহিলার এই মেয়ের সাথে কি সম্পর্ক? পরদিন সন্ধ্যার দিকে মাহিমরা ঢাকায় ফিরল। বাকি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মাহিম বর্ষাকে নিয়ে বর্ষার বাড়ির দিকে রওনা দিল। গাড়িতে বর্ষা মাহিমের কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মাহিম মুচকি হেসে বর্ষার কপালে আসা অবাধ্য চুলগুলো কানে গুজে দিল। বর্ষাকে কখনো ঘটা করে ভালোবাসি বলা হয়নি। সময়ের সাথে সাথে দুজনই নিজেদের অনুভূতির গভীরতাকে মেপে নিয়েছে। বর্ষা তাকে বহুবার নাটকীয়ভাবে প্রপোজ করেছে, কিন্তু সে তেমন পাত্তা দেয়নি। অথচ এখন বর্ষার মুখে কিছু বলার প্রয়োজন হয় না। মাহিম এমনি তার মনের কথা বুঝতে পারে। কাউকে ভালোবাসার মতো সুন্দর অনুভূতি আর কিছুতেই হয় না। বর্ষা ফ্রেশ হয়ে লিভিং রুমে আসতেই দেখল তার বাবা আর মাহিম দাবা খেলায় ব্যস্ত। বাবার এই এক স্বভাব, বাসায় যেই আসুক দাবা নিয়ে বসবে। তবে তার বাবা মাহিমের সাথে খেলতে বেশি পছন্দ করে। এর একটা অন্যতম কারণ হল মাহিম দাবা খেলা পারে না। সামনের প্রতিদ্বন্দ্বী দুর্বল থাকলে জিত নিশ্চিত থাকে, যার ফলে বাবা বুদ্ধি খরচ না করেও জিতে যায়।
মাহিম বর্ষাকে দেখে ইশারা করল তাকে এই টর্চার থেকে বাঁচাতে। যে খেলা সে পারে না সেই খেলা খেলে কি আদৌ কোনো আনন্দ পাওয়া যায়? বর্ষা ফিক করে হেসে দিল। এই রাম ছাগলকে একমাত্র তার বাবাই পারবে শিক্ষা দিতে। দৃশ্য আজ ভার্সিটিতে এসেছে। সবগুলি ক্লাস কমপ্লিট করে দৃশ্য আর সোমা মাঠের এক সাইডে বসে পড়ল। ভার্সিটিতে বেশি একটা সময় কাটানোর সুযোগ পায় না দৃশ্য। আজ জিনিয়া আসেনি, তার অফিসের পিকনিকে গেছে। সোমা দৃশ্যকে উদ্দেশ্য করে বলল, দৃশ্য আমি তোমার সবগুলি নোটস রেডি করে দিয়েছি। এক্সামের আগে আরও কিছু নোটস দিতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। তুমি না থাকলে তো আমি পরীক্ষাগুলোতে নিশ্চয়ই ডাব্বা মারতাম। সোমা মুচকি হেসে বলল, তুমি নাকি আগের জব ছেড়ে দিয়েছ? এত ভালো জব কেন ছাড়লে? দৃশ্য জোরপূর্বক হেসে বলল, এমনি সেখানে কাজ করতে ভালো লাগছিল না তাই। আচ্ছা সোমা আমাকে দু একটা টিউশনি জোগাড় করে দিতে পারবে? সোমা কিছুক্ষণ দৃশ্যর দিকে তাকিয়ে বলল, দৃশ্য তুমি ঠিক আছো? না মানে এত ভালো জব ছেড়ে এখন টিউশনি করাবে? দৃশ্য আর কিছুই বলল না। এই বিষয়ে কথা বলতে তার একদম ভালো লাগছে না। মাহাদ এসেছে আজ একটা রেকর্ডিংয়ে। কয়েক ঘন্টা যাবৎ বারবার কয়েকটা লাইনে সুর ভুল করছে। মাহাদ নিজের উপরই বেশ বিরক্ত হচ্ছে। জহির বলল, মাহাদ একটা ব্রেক নাও, ঘন্টা খানি পর আবার ট্রাই করি। মাহাদ সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে আসল। জহির বলল, চলো করিডোরে বসি, এক কাপ কফি খাও, ফ্রেশ লাগবে। জি ভাইয়া। তারা দুজনই করিডোরে রাখা চেয়ারে বসে পড়ল। জহির মাহাদকে বেশ কয়দিন যাবৎ খেয়াল করছে। লাস্ট কয়েকদিনে মাহাদ গান রেকর্ডিংয়ে বেশ সময় নিয়েছে, যেটা আগে হতো না। মাহাদ বেশিরভাগ ওয়ান টেকে গান রেকর্ড করে ফেলে। জহির কফিতে চুমুক দিয়ে বলল, মাহাদ তুমি এই কয়েক বছর ধরে কাজের মধ্যে অনেক বেশি ডুবে আছো। আই থিংক ইউ নিড এ ব্রেক। কাজ একটু কমিয়ে নিজেকে একটু সময় দাও। বেশ কিছুদিন যাবৎ দেখছি বেশ ডিস্টার্ব হয়ে আছো, ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারছো না। একটা ব্রেক নাও, দেখবে কাজের মধ্যে উৎসাহ ফিরে পাবে। আমার মনে হয় তুমি পার্সোনাল লাইফ নিয়ে ডিস্টার্ব, তাই একটু ব্রেক নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করো। মাহাদ মনোযোগ দিয়ে এতক্ষণ সবটাই শুনল। জহির ভাই একদম ঠিক বলেছে, কিন্তু তার সমস্যার আদৌ কোনো সমাধান আছে কিনা সেটা জানা নেই। দৃশ্য সব থেকে বেরিয়ে বাসের উদ্দেশ্যে হাঁটতে লাগল। বাস স্টপে এসে 5 মিনিট দাঁড়াতেই বাস চলে আসল। আজ সিটে বসতে পেরে দৃশ্য শান্তি পেল। সারাদিন শপে দাঁড়িয়ে থেকে আর এনার্জি নেই দাঁড়িয়ে থাকার। প্রায় প্রতিদিনই পা ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারে না। জানালার পাশে সাইডে আরাম করে বসল দৃশ্য। বাইরের কিছু একটা মনোযোগ দিয়ে দেখছিল। আজ বাস কিছুটা ফাঁকা। তার পাশের সিটে হঠাৎ কেউ বসায় দৃশ্য ফিরে তাকাল। সাথে সাথে বেশ চমকে গেল। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরে একজন বসে আছে। মানুষটার শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ দৃশ্যর নাকে আসছে। দৃশ্য অবাক হল, কারণ এতক্ষণ জানালার বাইরে রাস্তার ওপারে মাহাদের গাড়িটাকে আর চোখে দেখছিল সে। সে ভেবেছে আজ মাহাদকে ফাঁকি দিয়ে আসতে পেরেছে, কিন্তু মানুষটা গাড়িতে নেই, বরং তার পাশে বসে আছে। দৃশ্য চোখ ফিরিয়ে নিল। এই পাগল তার পিছু সহজে ছাড়বে না। দৃশ্যর ভীষণ রাগ হল। বাসে না থাকলে কিছু কথা শুনিয়ে দিত। বাস চলছে আপন গতিতে। দৃশ্য বাইরে তাকিয়ে শহর দেখছে, আর মাহাদ দেখছে তার জেদি বউকে।
এত বলার পরও দৃশ্য জবটা ছাড়েনি। একটা গাড়ি সামনে চলে আসায় হঠাৎ বাসটা ব্রেক কষল। দৃশ্য ভাবনার মাঝে ডুবে থাকায় তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়তে নিলেই মাহাদ দৃশ্যকে নিজের সাথে জড়িয়ে ধরল। দৃশ্যর ভয়ে শরীর কাঁপছে। আজ একটুর জন্য তার মাথা ফাটল না। মাহাদ নিজেও ভয় পেয়েছে। দৃশ্যকে বুক থেকে তুলে অস্থির হয়ে বলল, তুমি ঠিক আছো? কোথাও ব্যথা পায়নি তো? দৃশ্য মাথা নেড়ে না জানায়। মাহাদ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৃশ্য দ্রুত মাহাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। দৃশ্য বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে হাঁটছে। মাহাদ ও তার পেছনে দ্রুত এসে দৃশ্যর সামনে এসে বলল, তোমাকে জবটা ছাড়তে বলেছিলাম। দরকার পড়লে অফিসে আবার ব্যাক করো। দৃশ্য কিছুই বলল না। মাহাদকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মাহাদ দৃশ্যর হাত ধরে বলল, আমি কিছু বলছি দৃশ্য, আমাকে ইগনোর করছো কেন? দৃশ্যর ভীষণ রাগ হল। রাগটা আজ না কাল থেকে। কাল যখন ভার্সিটিতে মাঠে বসেছিল দৃশ্য আর সোমা, সেখানে উপস্থিত হয় অদ্রি। কেন যেন দৃশ্য মেয়েটাকে পছন্দ করে না। মেয়েটা সবসময় বাবার টাকার গরম দেখায়। অহংকারী মেয়েদের দৃশ্যর একদম সহ্য হয় না। তাছাড়া এই মেয়ে একসাথে কতগুলি বিএফ মেনটেন করে তা হয়তো এই মেয়ে নিজেও জানে না। সোমার সাথে তার বেশ ভালো সম্পর্ক। অদ্রি এসেই তার আলাপ শুরু করে দেয়। একসময় বলে উঠে, জানো মাহাদের নতুন মিউজিক ভিডিও বের হয়েছে। আমার কাজিন অরিন আপু এই ভিডিওতে কাজ করেছে। তাদের দুজনকে একসাথে গিয়ে দারুণ লাগে। আমার মনে হয় এরা রিলেশনে আছে। তার মানে খুব জলদি রকস্টার মাহাদ আমার জিজু হতে চলেছে। ইসস, ভাবতেই ভালো লাগছে আমার। সোমা অবাক হয়ে বলল, তারা কি আসলেই রিলেশনে আসছে? মিডিয়াতে তো তেমন কোনো নিউজ শুনলাম না। অদ্রি মুচকি হেসে বলল, আরে সেলিব্রিটিরা কি তাদের পার্সোনাল লাইফ মিডিয়ার সাথে শেয়ার করে নাকি? তোমাকে একটা সিক্রেট বলি, অরিন আপু মনে হয় প্রেগনেন্ট। আর ওই বাচ্চার বাবা মাহাদ। দৃশ্য খাতায় তখন কিছু লিখছিল। কথাটা শুনেই দৃশ্যর হাত থেমে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার হাতের কলমটা অসম্ভব কাঁপছে। মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। সোমা বিস্ময় নিয়ে বলল, আল্লাহ, কি বলো? সত্যি? আরে আমি সিউর না, তবে ধারণা করছি। খালা মনিকে বলতে শুনেছি এবর্ষণ করার কথা কিছু বলছিল। হয়তো বিয়ের আগে বেবি আসছে বলে খালা মনি বেবিটা চাইছে না। দৃশ্য সেখানে আর 1 মিনিটও দাঁড়ায়নি। তার মাথা কেমন ঘুরছিল। সে কোনো মতে বাসায় ফিরে আসে। রুমে ফিরে সোজা বিছানায় শুয়ে পড়ে। কয়েক মিনিট পর তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করে। দৃশ্যর মনে হচ্ছিল কেউ তার বুকটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। দম আটকে আসছে। সে দ্রুত 5টা ঘুমের ঔষধ খেয়ে নিল। এখন না ঘুমালে বুকের এই যন্ত্রণা আরও বাড়তে থাকবে। সারা বিকেল দৃশ্য মরার মতো ঘুমিয়ে কাটিয়ে দিল। কিন্তু আশ্চর্য বিষয়, ঘুম থেকে উঠার পর সে ব্যথা আরও বেড়ে গেল। দৃশ্য এক গাদা বই নিয়ে বসে পড়ল। মনটাকে ডাইভার্ট করতে হবে। কিন্তু দৃশ্যর বিক্ষিপ্ত মন কিছুতেই শান্ত হচ্ছে না। দৃশ্য মাহাদের হাতটা ঝেড়ে ফেলে দিয়ে রক্তিম চোখে বলল, এইভাবে আমার পিছু নিয়ে কি প্রমাণ করতে চাও? মস্ত বড় আশিক তুমি। মাহাদ কিছুটা অবাক হল। এত রেগে আছে কেন দৃশ্য? সে শান্ত স্বরে বলল, দৃশ্য একটু শান্ত হও। শান্ত হব কেন?
তুমি যা খুশি করে বেড়াবে আর আমি শান্ত থাকব? কি চাও তুমি? আমাকে নিজের লাইফ ব্যাক চাও? দৃশ্য নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, পারবে আমার এই হাত শক্ত করে ধরে তোমার পরিবারের সামনে নিয়ে যেতে? পারবে তোমার মায়ের মুখোমুখি হতে? মাহাদ ছল ছল চোখে তাকিয়ে রইল। দৃশ্যর চোখ ভিজে উঠল। সে আবার বলল, জানি পারবে না। তাছাড়া তুমি চাইলেও আমি আর এটা চাই না। তাই আমার কাছ থেকে দূরে থাকো। বারবার আমার সামনে এসে ক্ষতটা বাড়িয়ে কেন দাও? নাকি আমাকে দেখে করুণা হচ্ছে? লিসেন, আগের দৃশ্য আর এই দৃশ্যের মধ্যে অনেক পার্থক্য। আগের দৃশ্য ইমোশনাল ফুল ছিল, কিন্তু এই দৃশ্য কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসেছে। সময় এই দৃশ্যকে বাস্তবিক করে দিয়েছে। আমি স্বাবলম্বী না হলেও দুর্বল নই। তাই নিজেকে সামলানোর ক্ষমতা আমার আছে। কাউকে আমার প্রয়োজন নেই, তোমাকেও না। আর আসবে না আমার পেছনে। কথাটা বলতে বলতে দৃশ্যর গলা কেঁপে উঠল। সে দ্রুত হেঁটে বাসার দিকে এগিয়ে আসল। আর মাহাদ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভীষণ কষ্ট হচ্ছে তার। দৃশ্য কাঁদতে কাঁদতে অবস্থায় বাসায় ফিরল। ডোরবেল বাজাতেই লতা আপু দরজা খুলে দিল। দৃশ্যকে দেখে বেশ চমকে গেল লতা। চোখ নাক লাল হয়ে আছে দৃশ্যর। দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে মেয়েটা। লতা অস্থির হয়ে বলল, কি হয়েছে তোর? চোখ এমন লাল হয়ে আছে কেন? দৃশ্য আর নিজেকে সামলাতে পারল না। সবার সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে সে ভীষণ দুর্বল। সে লতাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। লতা দৃশ্যকে দ্রুত চেয়ারে বসিয়ে নিজের সাথে জড়িয়ে রাখল। দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আপু। নিজের সাথে আর যুদ্ধ করতে পারছি না। এতদিন বহু কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম। তাহলে হঠাৎ করে কেন সে আবার আমার জীবনে আসলো? মানুষটা মেয়তবার আমার সামনে আসে, আমি ভেঙে চুরে যাই। সে নিজেও জানে আমাকে তার জীবনে ফিরিয়ে নেওয়া সম্ভব না, তবে কেন এভাবে আমাকে দুর্বল করে দিচ্ছে? সেই সামনে আসলে আমি নিজেকে সামলাতে পারি না। কি করব আমি আপু, বলে দাও? লতার নিজেও চোখ ভিজে উঠল। এই মেয়েটাকে কি বলবে বুঝতে পারছে না। সেই দৃশ্য চোখের জল মুছে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল। দৃশ্য পানিটা খেয়ে একটু শান্ত হল। লতা কিছুটা সময় নিয়ে ভেবে শান্ত স্বরে বলল, সে কি চায় বলেছে কিছু? দৃশ্য মাথা নেড়ে না জানায়। লতা আবার বলল, তুই কি তার কাছে ফিরে যেতে চাস? সেটা সম্ভব না আপু। আন্টির মুখোমুখি আমি হতে পারবো না। সে আমাকে ঘৃণা করে। আঙ্কেলের মৃত্যুর জন্য আমাকে দোষী মনে করে। এই মানুষটা ঘৃণা নিয়ে আমি মাহাদের সংসার করতে পারবো না। আমার মনে হয় তোর মাহাদের সাথে শান্তভাবে কথা বলা উচিত। এইভাবে ইগনোর করে কিছু হবে না। মাহাদকে তোর কথাগুলো বুঝিয়ে বল। তুই কি তাকে বিশ্বাস করিস? দৃশ্য চমকে লতার দিকে তাকাল। সে তো মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে। অরিনকে নিয়ে যা শুনেছে তার কিছুই দৃশ্য বিশ্বাস করেনি। তবে তার রাগ হয়েছে। হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন কিছু শুনলে রাগ করাটা স্বাভাবিক। সে লতাকে মাথা নেড়ে হে জানাল। লতা বলল, আমার মনে হয় তার মধ্যেও অপরাধ বোধ কাজ করছে। আর তোকে দেখার পর হয়তো সেই অপরাধবোধের মাত্রা বেড়ে গেছে, যার জন্য সে লাইফ মুভ অন করতে পারছে না। দৃশ্য লতার কথাগুলো ভাবছে। সে মাহাদের চোখে অপরাধ বোধ দেখেছে। মানুষটাকে সেই গিল্টি থেকে বের করতে পারলে হয়তো সবটা ঠিক হবে।
তাছাড়া তার আর মাহাদের মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়েছে, যেটা ভেদ করা সম্ভব না। মাহাদ আরও ভালো কিছু ডিজার্ভ করে। সে মাহাদের যোগ্য না। পরদিন সকালেই দৃশ্য ঘুম থেকে উঠে একটা নিউজ শুনল, অরিন আর ক্রিকেটার সাদমান সামনের সপ্তাহেই বিয়ে করছে। তাদের নাকি 1.5 বছর যাবৎ প্রেম চলছে, যা মিডিয়া জানতে পারেনি। তার কিছুক্ষণ পর তাকে সোমা কাল করে আর কথায় কথায় বলে, দৃশ্য জানো মডেল অরিন সত্যি সত্যি প্রেগনেন্ট, আর বাচ্চার বাবা রকস্টার মাহাদ না, বরং ক্রিকেটার সাদমান। তাই তো জলদি বিয়ের প্ল্যান করেছে। আমার ভীষণ মজা লাগছে একটা বিষয় মনে করে। দৃশ্য চিন্তিত হয়ে বলল, কি? আরে ওইদিন অদ্রি মাহাদকে জিজু বানিয়ে দিল, অথচ দেখো তার কাজিন তার ক্রাশ বয় সাদমানের সাথে প্রেম করছিল। সকালে আমাকে কল করে ভ্যা ভ্যা করে কাঁদছিল। প্রথমে একটু খারাপ লাগলেও পরে ভীষণ হাসি পাচ্ছিল। এই মেয়ের ক্রেশের শেষ নেই। দৃশ্য কল কেটে চুপচাপ বসে রইল। মাহাদের উপর তার বিশ্বাস ছিল। বিয়ের আগে কোনো মেয়ের সাথে যে মাহাদ গভীরভাবে জড়াবে না সেটা দৃশ্য জানে। আচ্ছা, মাহাদ কি তাদের বিয়ের কারণেই লাইফের মুভ অন করতে পারছে না? এই সম্পর্কটা কি তাকে আটকে রেখেছে? যদি এমন হয় তাহলে তাকে মুক্তি দেওয়া উচিত। কথাটা ভেবেই দৃশ্যর বুকটা কেঁপে উঠল। সে কি পারবে এই পবিত্র সম্পর্কটা শেষ করে ফেলতে? চলবে।